ঠিক আছে? আচ্ছা, সো লাস্ট ক্লাসে বেসিক্যালি হচ্ছে আমরা এল জি ফল্ট সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের ডিটেলস দেখেছিলাম। তো পরবর্তীতে অনেক কিছু করছি আমরা, করে ফাইনালি আমাদের আসলে এই ফর্মুলেশনটা আসছে। হ্যাঁ, এই ফর্মুলাটা আমাদের হয়েছে। তো এটাই বেসিক্যালি আমরা ধাপে ধাপে বিভিন্ন জায়গায় ব্যবহার করব। তারপরে এই রিলেটেড আমরা কিছু প্রবলেম সলভ করছিলাম। হ্যাঁ, আবারও বলি, জাস্ট আপনাকে আসলে প্রবলেম গুলো না, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস এর প্রবলেম গুলো খুব বেশি কঠিন না। আপনার জাস্ট আইডেন্টিফাই করতে হয় কোন কোয়ান্টিটিটা কোনটা, আর অ্যাকচুয়ালি হচ্ছে কোন ফর্মুলার মাধ্যমে আসলে প্রবলেমটা সলভ করা যায়। ঠিক আছে, এগুলো যদি আইডেন্টিফাই করে ফেলা যায় তাহলে আসলে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস এর কি বলে প্রবলেম বেশি ঝামেলাদায়ক না। তো আজকে বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের পরবর্তী ফল্ট ডাবল লাইন ফল্ট বা এলএল ফল্ট দেখবো। হ্যাঁ, ডাবল লাইন টু লাইন ফল্ট অথবা এল এল ফল্ট দেখবো। আবারও বলে নিচ্ছি, আমাদের ফল্ট অ্যানালাইসিস এর শুরুতেই আমরা ধরে নিচ্ছি সিস্টেম নো লোড কন্ডিশনে আছে। হ্যাঁ, আবারও বলে দেই, সিস্টেম নো লোড কন্ডিশনে আছে ধরে আমরা কাজটা করতেছি সিম্পলিফিকেশনের জন্য, কিন্তু সিস্টেম কিন্তু লোডেডও থাকতে পারে, ওইটার অ্যানালাইসিসটা একটু ডিফারেন্ট হয়। ঠিক আছে, এখানে আমরা একটা অ্যাজাম্পশন ধরে নিছি যে লোড কারেন্টটা খুবই নগণ্য, সো নিয়ারলি ওইটাকে নো লোডেড কন্ডিশন ধরে আমরা কাজ করতেছি। বাট অ্যাকচুয়াল সিনারিওতে তো আসলে নো লোড থাকে না, তাই না? সিগনিফিকেন্ট অ্যামাউন্টের লোড কারেন্ট ফ্লো হইতেই পারে। তখন বেসিক্যালি অ্যানালাইসিসটা একটু ডিফারেন্ট হয়ে যায়। আমরা ওইটা হয়তো হালকা টাচ করবো, বাট আমরা মোটামুটি নো লোডটা প্রাইমারিলি ফোকাসে রাখতেছি। আচ্ছা, ঠিক আছে, তো আমরা একটা সিস্টেম ড্র করি লাইন টু লাইন ফল্ট, তার মানে দুইটা লাইন কি হয়ে যাবে, একটা একটার সাথে শর্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা সিস্টেম ড্র করি। সিস্টেম ড্র না করে আমরা উপরের থেকে আমাদের আগের সিস্টেমটা নিয়ে আসলেই হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এখান থেকে আমরা আগের সিস্টেমটা নিয়ে আসি। এখানে আমরা নিয়ে আসলাম এবং হাবিজাবি জিনিস আমরা মুছে দেই। ঠিক আছে, আচ্ছা, তো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের একটা সিস্টেম বা জেনারেটর বলা যায়, যেটার ধরে নিচ্ছি আমার ফল্ট হবে। তো ফল্টটা বেসিক্যালি কি টাইপের ফল্ট, আমরা ধরে নিচ্ছি যে দুইটা লাইনের মধ্যে শর্ট হয়ে গেছে, তার মানে দুইটা লাইন এভাবে একটা একটার সাথে কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন শর্ট হয়ে যাওয়ার ফলে এদিক দিয়ে আমার কি হবে, ফল্ট কারেন্ট ফ্লো হবে, ধরলাম আইএফ। আপনি চাইলে ওয়াই থেকে বি এর দিকেও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আর নর্মালি আমরা তো কি জানি যে প্রত্যেকটা ফেজে কি কারেন্ট ফ্লো হচ্ছে, এটাতে হচ্ছে আই আর, এটাতে হচ্ছে আই ওয়াই, আর এইটাতে হচ্ছে আই বি। ঠিক আছে, সরি, দাঁড়ান আমি একটু ভালো মতো কেসে নেই। আচ্ছা, ঠিক আছে, সরি ফর দ্যাট ইন্টারাপশন। ওকে, সো আমরা আবার শুরু করছি। আমরা ধরেছি আমাদের এই সিস্টেমটাতে এল এল ফল্ট হয়েছে, অর্থাৎ দুইটা লাইন কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। তো এখন এজ ইউজুয়াল আমরা সাধারণত কি করি, যে যে জিনিসগুলো জানা আছে সেই জিনিসগুলো হচ্ছে প্লট করার চেষ্টা করি। যেমন আমাদের এই এই পোর্শনের ভোল্টেজটা হচ্ছে ভি আর, এই পোর্শনের ভোল্টেজটা হচ্ছে ভিবি, আর এই লাইনের ভোল্টেজটা হচ্ছে কি ভি ওয়াই। তো আমরা আসলে কোন কোন ভোল্টেজ এবং কোন কোন কারেন্টটা জানি বা তাদের মধ্যে সম্পর্ক যদি থাকে সেটা বিট করার চেষ্টা করি। তাহলে খেয়াল করে দেখি আমরা এই ডায়াগ্রাম থেকে যে জিনিসটা জানতে পারতেছি যে আই আর, এটার ভ্যালু হচ্ছে 0, কারণ এটার সাথে কোনো গ্রাউন্ডের কানেকশন নাই আর নো লোড কানেকশন, কোনো লোডও যাচ্ছে না। তো দ্যাটস ওয়াই আই আর 0, এটা আমরা ধরে নিতে পারি।
আবার খেয়াল করে দেখেন আইবি এইটার ডিরেকশনের দিকে কিন্তু আমি আইএফ এর ডিরেকশনটা দিছি, সো দ্যাটস ওয়াই আমি ধরে নিতে পারি আইবি ইজ ইকুয়াল টু হচ্ছে আইএফ এর সমান এই এল ফল্টের ক্ষেত্রে। আবার এই আই ওয়াই এটা কিন্তু অপোজিট ডিরেকশন আছে আইএফ এর, তাহলে আমি এইটাই বলে নিতে পারি আই ওয়াই হচ্ছে মাইনাস অফ আইএফ। আমি এই দুইটার কম্বিনেশনে আসলে এই জিনিসটা সামারাইজ করতে পারি যে আইবি আর আইএফ এর মাঝে সম্পর্ক এই এল ফল্টের ক্ষেত্রে কি থাকবে, একটা মাইনাসের সম্পর্ক থাকবে, একটা মাইনাসের সম্পর্ক থাকবে। তো এই সম্পর্কটা আমি হচ্ছে কনক্লুড করতে পারি। ঠিক আছে, সো তারপর হচ্ছে আমরা যদি দেখি করলে একটু ভালো হতো কোন জায়গাটা স্যার, যা আর আই আর ইজ ইকুয়াল টু 0 ধরছেন ওখান থেকে স্যার, মানে কথা পেতে পেতে আসছিল তো। আচ্ছা, মানে অন্য কারো কি কথা আমার শুনতে অসুবিধা হচ্ছে? আমাকে একটু রেসপন্স করেন তো, এটা কি আমার নেটের প্রবলেম কিনা। স্যার একটু বাদ ছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আবারও বলছি। তো প্রথমত তো আমরা কি করি, যে যেহেতু লাইন টু লাইন ফল্ট আমরা দেখবো, আমরা প্রথমে মার্ক আপ করে নিলাম, এবং এটা যে কোনো দুইটা ফেজের মাঝে হইতে পারে। আমি ওয়াই আর বি এর মাঝে দিছি, ইটস নট লাইক দ্যাট। আপনি আর ওয়াই বা আর বি যে কোনো দুইটার মাঝে শর্ট করে দিতে পারেন, সমস্যা নেই। তো শর্ট করে দিলে আসলে সিনারিওটা কি হবে, এইটাই তো হবে, তাই না? যে একটা দিকে আমি কারেন্টের ডিরেকশনটা দিলাম, এটা আইবি এর দিকে হয়ে গেছে দেখে আপনি চাইলে উল্টাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তার মানে আমি কি বলতে পারি, এই লাইনটা দিয়ে, খেয়াল করে দেখেন, এই লাইনটা দিয়ে তো বেসিক্যালি কারেন্ট আইবি ফ্লো হবে, এইটাই ফল্ট কারেন্ট, এবং এটা এই দিকে যাবে, যেটা বেসিক্যালি আই ওয়াই এর কি অপোজিট। তার মানে আমি এই জিনিসটা আসলে বলতে পারি যে আই বি আর আই ওয়াই পরস্পরের অপোজিট, এবং যেহেতু আই বি এর সাথে ফল্ট কারেন্টের ভ্যালুটা মিলে গেছে, যে জায়গাটাতে ফল্ট হয়েছে সেই জায়গার কারেন্টই তো ফল্ট কারেন্ট, তাই না? আই বি আর আই এফ সমান লেখা যায়, আর যেহেতু ফল্ট কারেন্ট আর আই ওয়াই কারেন্টের ডিরেকশন অপোজিট, তাও মাইনাস দিয়ে এটা লিখতে পারি। আর স্বাভাবিকভাবে কারেন্ট না, সাথে সাথে আমাদের ভোল্টেজকেও কি করতে হবে, প্রকাশ করতে হবে। প্রত্যেকটা ফেজের ভোল্টেজ আমরা হচ্ছে নির্দিষ্ট করছি, এবং আই আর এই কারেন্টটা বেসিক্যালি এটা তো কোনো গ্রাউন্ডের সাথে কারেন্টেড হয় নাই, আর আমরা কি ধরে নিচ্ছি, নো লোড কন্ডিশন। সো দ্যাটস ওয়াই আমরা এই আই আর কে কি ধরে নিবো, জিরো ধরে নেবো। এখন খেয়াল করে দেখেন, বি ফেজ আর ওয়াই ফেজ শর্ট হয়ে গেছে, তার মানে তাদের ভোল্টেজের মাঝে সম্পর্ক কি হবে, এরা সেম, ভোল্টেজটা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, কারণ তারা শর্ট। তার মানে ভিবি ইজ ইকুয়াল টু কি হবে, ভিওয়াই। এই সম্পর্কগুলা আমি কি করতে পারলাম, বিল্ড করতে পারলাম। এখন আমার উদ্দেশ্য আসলে কি, আমার উদ্দেশ্য হচ্ছে আই এফ বের করা, আই এফ বের করা। আইএফ বের করার জন্য সামহাও আমাকে আইভি অথবা আই ওয়াই এই দুইটার কোনোটা যদি একটা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার লাইফটা কি হবে, ইজি হয়ে যাবে। আইভি বা আই ওয়াই যে কোনো একটা বের করতে হলেও আমাকে কিসের সাহায্য নিতে হবে, ওই যে আমরা একটা ম্যাট্রিক্সের ইকুয়েশন পড়ছিলাম, ওই ম্যাট্রিক্সের ইকুয়েশনটার কি হেল্প নিতে হবে। সো আমরা প্রথমে কি করার চেষ্টা করব, সাধারণত এই ধরনের সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালিসিস গুলোর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলোর মান বের করার চেষ্টা করি। সো সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মান বের করার ফর্মুলা আমরা জানা আছে, আই আর নট ইজ ইকুয়াল টু, বেসিক একটা টেকনিক আমাদের। সবসময় আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মানগুলো বের করার চেষ্টা করি, তারপর আমাদের বাকি কাজ। তো এটা আসলো 1/3, এখানে আসলো 1 0, আর আই বি এটার ভ্যালু হচ্ছে আই এফ এর সমান, আর আই ওয়াই এটার ভ্যালু হচ্ছে মাইনাস আই এফ এর সমান। এগুলো এগুলো এখানে আমরা লিখেই আসছি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এখন আমরা জাস্ট ভ্যালুগুলোকে কি করে দিব, রিপ্লেস করে দিলেই আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা। আমরা ভ্যালুগুলোকে একটু রিপ্লেস করি, সিমিলার জিনিস। এখানে লিখলাম, এখন ভ্যালুগুলোকে হচ্ছে রিপ্লেস করে দিব। ভ্যালুগুলো কি আসবে, 0 মাইনাস আই এফ এবং আই এফ। এখন আমরা জিরো সিমেট্রিক্যাল জিরো সিকোয়েন্সের কম্পোনেন্টের মানটা বের করার চেষ্টা করি, আই আর নট। তাহলে খেয়াল করে দেখেন, 1 দিয়ে মাল্টিপ্লাই, 1/3 আসবে ফর্মুলা, 1 দিয়ে মাল্টিপ্লাইড হবে 0, যেটার ভ্যালু আসবে 0, প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাইড হবে মাইনাস আই এফ, যেটার ভ্যালু আসবে মাইনাস আই এফ, প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাইড হবে আই এফ, ভ্যালু আসবে কি আই এফ। এখন দেখেন 0 মাইনাস আই এফ প্লাস আই এফ দুইটা যোগ করলে কি আসবে, টোটাল সাম আসবে 0। আলটিমেটলি জিরো সিকোয়েন্সের কম্পোনেন্টের কারেন্ট কি হয়ে যাচ্ছে, 0 অ্যাম্পিয়ার। মজার বিষয়, খেয়াল করে দেখেন, এটা কিন্তু আনসিমেট্রিক্যাল ফল্ট হয়েছে, আনসিমেট্রিক্যাল ফল্ট হয়েছে, কিন্তু এরপরেও আমার জিরো সিকোয়েন্সের কম্পোনেন্টের কারেন্ট কি আসতেছে, 0 আসতেছে। এটা রিজন কি, এটা রিজন হচ্ছে এই লাইন দুইটাতে ফল্ট হয়েছে ঠিকই, কিন্তু
লাইন ডিরেক্টলি কোনো গ্রাউন্ডের সাথে কানেক্টেড না। যদি গ্রাউন্ডের সাথে লাইন বা ফেজ, নর্মালি আবার বলতেছি জেনারেলি, যদি গ্রাউন্ডের সাথে ফেজ কানেক্টেড না থাকে, নর্মালি হচ্ছে জিরো সিকোয়েন্সের কারেন্ট কি হয় না, ফ্লো হয় না। তো দ্যাটস ওয়াই এখানে আপনি আসলে জিরো সিকোয়েন্সের কোনো কারেন্ট পাচ্ছেন না। তো আমি যদি পজিটিভ সিকোয়েন্সের কারেন্টের মানটা বের করার চেষ্টা করি, IR1 which is 1/3, আবার আপনার ফর্মুলা যাবে 1 দিয়ে মাল্টিপ্লাইড হবে 0, তার মানে এটা আসলে কি হয়ে যাবে 0, প্লাস আলফা দিয়ে মাল্টিপ্লাইড হবে IF, তার মানে আলফা মাইনাস IF প্লাস আলফা স্কোয়ার দিয়ে হবে IF, তো আলফা স্কোয়ার দিয়ে হবে IF। আপনি যদি এটাকে একটু সিম্পলিফাই আমরা করি, তার মানে 1/3 আসতেছে, IF কমন যাচ্ছে, IF যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা লিখতে পারি IF মাইনাসটাকে একটু পরে লিখতেছি, তার মানে আলফা স্কোয়ার মাইনাস আলফা ডিভাইডেড বাই 3। এটা আসতেছে হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট। ঠিক আছে, এখন যদি হচ্ছে আমি আমার নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টটা ড্র করার চেষ্টা বা বের করার চেষ্টা করি, IR2 সিমিলার জিনিস আসতেছে 1/3, ফর্মুলা 0 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 0, আর আলফা স্কোয়ার দিয়ে কি আসবে মাইনাস IF। তো আমি ডিরেক্টলি লিখে ফেলতেছি মাইনাস আলফা স্কোয়ার IF প্লাস আলফা দিয়ে এটা মাল্টিপ্লাইড হবে IF, আলফা IF। তো এখন আমরা আবার আগের মতো কমন নেই IF কমন নিলাম এবং থাকতেছে হচ্ছে আলফা মাইনাস আলফা স্কোয়ার ডিভাইড বাই 3। আচ্ছা দেখেন, এইটার চেহারা আর এইটার চেহারার মাঝে পার্থক্য আছে কোনো? আমাকে কেউ বলতে পারবে? এই দুইটা পজিটিভ সিকোয়েন্সের আর নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টের মাঝে কোনো পার্থক্য আছে? কি পার্থক্য আছে? একবার মাইনাস আর একবার আলফা। এক্স্যাক্টলি, একটা হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস আলফা, আরেকটা হচ্ছে আলফা মাইনাস আলফা স্কোয়ার। তার মানে খেয়াল করে দেখেন, আমি যদি একটাতে আরেকটাতে সিমিলার করতে চাই তাহলে আমি চাইলে পারবো। আমি কি করলাম, এখানে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তার মানে এটা হয়ে গেল আলফা স্কোয়ার মাইনাস আলফা ডিভাইডেড বাই 3। তার মানে হুবহু এটা দেখতে কি এটার মতো হয়ে গেছে, এটার মতো হয়ে গেছে। তার মানে আমি এখন এই জিনিসটাকে সামারাইজ করতে পারি। খেয়াল করে দেখেন, এই জিনিসটা মানেই কিন্তু হচ্ছে আমার এই যে IR1। খেয়াল করে দেখেন, এখানে ভ্যালুটা খেয়াল করে দেখেন, হুবহু এটার সাথে মিলে গেছে। তার মানে এটা হচ্ছে আমার IR1। তার মানে আমি সামারাইজ করতে পারি এই জিনিসটা এইভাবেও, যে পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট আর নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টের মান সেম, বাট তারা অপোজিটে আছে। কিসে আছে? অপোজিটে আছে। এটা একটা বড় ইন্টারেস্টিং একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে ডেভেলপ করবে। তার মানে আমি পজিটিভ জিরো সিকোয়েন্সের কারেন্টের ভ্যালু পেয়েছি 0, আর এই দুইটা সিকোয়েন্সের কারেন্টের আমি মান পেলাম কি সমান এবং অপোজিট। তার মানে এখন আমাদের পরবর্তী কাজটা কি থাকে, যে এই ধরনের সম্পর্ক বিল্ড আপ করার পর আমরা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম গুলো এঁকে ফেলি। সিকোয়েন্স ডায়াগ্রাম যদি আমরা যদি আঁকি, আমরা একটা জেনারেটরের পজিটিভ সিকোয়েন্সের ডায়াগ্রাম আমরা জানি একটা ফেজ, আর বেসিক্যালি হচ্ছে এটার ভ্যালু থাকে হচ্ছে Z1, আর এটা থাকে হচ্ছে ER, আর এই দিক দিয়ে পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট যাবে ER1, আর এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হয় ER1 ইজ ইকুয়াল টু ER মাইনাস IR1 Z1। এগুলো আশা করি আপনাদের কাছে পুরনো জিনিস, নতুন কিছু না। তারপর আমরা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের কম্পোনেন্টের সার্কিটটা যদি ড্র করি, এটা থাকে হচ্ছে এরকম, যে এটার ভ্যালু থাকে হচ্ছে Z2, আর এটার ভেতর দিয়ে কারেন্ট যায় হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের কারেন্ট IR2, আবার এটার করেসপন্ডিং ভোল্টেজ ড্রপটা হয় VR2 ইজ ইকুয়াল টু মাইনাস IR2 Z2। এটা এই সাইডে বেশি চেপে গেছে, আমি এটার একটু কমন নিয়ে একটু চাপাই দিই এই সাইডে। এরপর আমাদের রাখতে হবে কি জিরো সিকোয়েন্সের কম্পোনেন্ট, এবং স্বাভাবিকভাবে জিরো সিকোয়েন্সের কম্পোনেন্ট ড্র করার জন্য আমরা হচ্ছে দুইটা ইম্পিডেন্স আমাদের ড্র করতে হয়, এটা আমরা জানি। একটা হচ্ছে তার নিজস্ব ইম্পিডেন্স জিরো সিকোয়েন্সের, আর একটা হচ্ছে নিউট্রালের ইম্পিডেন্সটাকে 3 গুণ করে আমাকে কাজ করতে হয়, আর এটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হয় এটা হচ্ছে VR0। এখন খেয়াল করে দেখেন, এখানে যে কারেন্টটা যায় সেটা হচ্ছে IR0, এটার মান অলরেডি আমরা 0 পেয়ে গেছি। এই কারেন্ট যখন 0 পেয়ে গেলাম, তাহলে আপনারা আমাকে বলেন এই সার্কিটটা কি আর কোনোভাবে ইফেক্টিভ আছে আমার এই ওভারঅল সিনারিওতে? আমাকে রেসপন্স করে জানান তো। না স্যার, নাই।
ওভারঅল কিন্তু ইফেক্টিভনেস এটার মাঝে আর নাই, কারণ সার্কিটের কারেন্ট জিরো, এই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে এইটা আমার এখন আর ধর্তব্য না। তার মানে জিরো সিকোয়েন্সের কম্পোনেন্ট আর আমার এলএল ফল্টের ক্ষেত্রে ধর্তব্য বিষয় না। আবার দেখতে পাচ্ছি পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট আর নেগেটিভ সিকোয়েন্সের কারেন্ট তাদের মান সমান এবং দিক কি বিপরীতমুখী। এটা আসলে কখন সম্ভব হয় খেয়াল করে দেখেন, কখন সম্ভব হয়। সাপোজ আপনার কাছে দুটো রেজিস্ট্যান্স আছে এইভাবে, টার্মিনাল গুলো লম্বা করে দেই বোঝার জন্য। এটার ভেতর দিয়ে ধরতেছি কারেন্ট যাচ্ছে I1, এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I2, এবং আমি বলে দিলাম I1 আর I2 সমান আর তারা বিপরীতমুখী। আচ্ছা, দুইটা কারেন্ট সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য তার মানে আমার জিনিসটাকে এভাবে ড্র করতে হবে কিনা যে I1 এদিক দিয়ে যাচ্ছে আর I2 এদিক দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কি এই জিনিসটা সত্য হবে কিনা আমাকে বলেন তো কেউ। জিরো হয়ে যায় না? সাপোজ ধরেন এখানে একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চে আমি আপনার দুই বন্ধুকে দুইজনকে বললাম যে তোমরা ঠিক আছে এটার কারেন্টটা ধরো, ধরে হচ্ছে কাজ করো। আপনার এক বন্ধু ধরলো যে ধরে নিলাম এটা দিয়ে কারেন্ট আছে এদিকে I1, সে ক্যালকুলেট করলো। আবার আপনার আরেক বন্ধু সে কি করলো, ম্যাথস করার সময় সে ধরে নিচ্ছে আচ্ছা ধরে নিচ্ছে এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে I2, এবং সে ম্যাথ করলো। এখন ক্যালকুলেট করে আলটিমেটলি আপনি পাইছেন 0.5 অ্যাম্পিয়ার, আপনার বন্ধু পাইছে -0.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ সিনারিওটা হচ্ছে এইরকম যে একই দিকে দুইটা কারেন্ট যাচ্ছে, আসলে এরকম তো হয় না, আলটিমেটলি যাবে নিট কারেন্টের যে দুইটা সাম হয় সেটা, তাই না? কিন্তু আমি আসলে বোঝাইতে যাচ্ছি যে সম্পর্কটা যদি এরকম হয় তখন আমরা ধরে নিই যে তারা বেসিক্যালি হচ্ছে এই কানেকশনটাতে আছে। আচ্ছা ধরেন আমি আরো প্রুফ দেই, ধরে নিলাম যে কারেন্টের মাধ্যমে দেখতে চাচ্ছি না বা একটু মিসলিডিং হয়ে যাচ্ছে, আমি আরো প্রুফ চাই যে স্যার আসলে এই দুইটা, এটা আমি বুঝতে পারছি যে জিরো সিকোয়েন্সের কম্পোনেন্টের কোনো বেল এখন আর নাই, বাট আমি আসলে এখন দেখতে চাই কি রে ভাই এটা কি হচ্ছে। এইগুলো আবার ব্যাক না করলে হলো। আমরা চলেন আরেকভাবে বোঝার চেষ্টা করি এই দুইটা সিকোয়েন্স সার্কিট, এই যে এইটা আর এইটা কিভাবে বেসিক্যালি কানেক্টেড আছে। এইটা অলরেডি আউট অফ কি বলে অর্ডার, বা এটার বিবেচনা এখন দরকার নেই। চলেন আমরা বোঝার চেষ্টা করি এই দুইটা ভোল্টেজের মাঝে আসলে সম্পর্কটা কি, এই VR1 আর VR2 এদের মাঝে সম্পর্ক কি। তাহলে চলেন আমরা ভোল্টেজের ম্যাট্রিক্স দিয়ে হচ্ছে সম্পর্কটা বোঝার চেষ্টা করি। অলরেডি আমরা জানি যে VY ফেজ এবং VV ফেজের ভোল্টেজ কি সমান, কারণ দুইটা শর্ট হয়ে গেছে। আমরা যদি হচ্ছে ম্যাট্রিক্সটা ড্র করি ফেজের ভোল্টেজ কম্পোনেন্টের মাধ্যমে, যে VR ভোল্টেজ, VY এর ভোল্টেজ, VV এর ভোল্টেজের ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু হচ্ছে, এখন যেহেতু ফেজ দিয়ে লিখতেছি এখন কিন্তু 1/3 হবে না, 1 1 1 1 1 আলফা স্কয়ার আলফা 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 স্কয়ার, আর এখানে থাকবে হচ্ছে আমার কম্পোনেন্টের ভোল্টেজ VR জিরো কম্পোনেন্ট, VR পজিটিভ কম্পোনেন্ট, VR নেগেটিভ কম্পোনেন্ট। ঠিক আছে, এখন চলেন আমরা জিনিসগুলো ফার্দার ডেভেলপ করি। তাহলে খেয়াল করে দেখেন অলরেডি আমি কিন্তু এটা বলে নিছি যে এই দুইটা কি সমান। তাহলে VY এর মানটা এখান থেকে বের করি তো, VY এর মানটা, তো VY এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে এটা দিয়ে এটা মাল্টিপ্লাইড হবে, তাহলে সেটা হবে VR0 প্লাস এটা দিয়ে এটা মাল্টিপ্লাইড হবে আলফা স্কয়ার VR1, এটা দিয়ে এটা মাল্টিপ্লাইড হবে প্লাস আলফা VR2, আর যদি আমি হচ্ছে VB এর মানটা বের করতে চাই VB, এটা দিয়ে এটা মাল্টিপ্লাইড হবে VR0 প্লাস আলফা VR1 প্লাস আলফা স্কয়ার। এটা ডিটেইলস দেখানোর দরকার নেই, কিভাবে হচ্ছে সেটা বুঝেন। এখন বলতেছেন এই দুইটা কি সমান, এই দুটো যদি সমান লিখি তাহলে এই হলুদ দল আর এই নীল দল কি লিখতে পারবো, আমি সমান লিখতে পারবো। লিখে দেই VR0 প্লাস আলফা স্কয়ার VR1 প্লাস আলফা VR2 ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে আমি ধরে নিলাম VR0 প্লাস আলফা VR1, অর্থাৎ এই পাশেরটা প্লাস আলফা স্কয়ার
VR2। এখন দেখেন এটা কি কাটাকাটি যায়, VR1 কে VR1 এর পাশে আনি, VR2 কে VR2 এর পাশে আমরা নিয়ে আসি। তাহলে খেয়াল করে দেখেন, আলফা স্কোয়ার VR1 মাইনাস আলফা VR1, এই পাশ থেকে এটা এই পাশে চলে আসলো, এটার এই পাশে নিয়ে যাই, আলফা স্কোয়ার VR2 মাইনাস আলফা VR2। আমরা কমন নিতে পারি VR1 কমন নিলাম, আলফা স্কোয়ার মাইনাস আলফা ইজ ইকুয়াল টু VR2 কমন নিলাম, আলফা স্কোয়ার মাইনাস আলফা। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই আলফা স্কোয়ার মাইনাস আলফা উভয় কেটে কেটে যাচ্ছে, তার মানে VR1 আর VR2 এই যে তাদের পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্সের যে ভোল্টেজটা আছে তারা অ্যাকচুয়ালি সমান। তার মানে দুইটা টার্মিনালের ভোল্টেজে কি হবে, সমান হবে। তার মানে এইটাও যা ভোল্টেজ এটাও তা ভোল্টেজ, তাহলে তারা কোন কানেকশন আছে আমাকে বলেন তো। এক্স্যাক্টলি, এটা তো শুনতে যাচ্ছি, এতক্ষণ সময় লাগে বলতে যে এইটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। আমি বলতেছি এই দুইটার মাঝে ভোল্টেজ পার্থক্য যা, এবং এই দুইটার মাঝে ভোল্টেজ পার্থক্য একই এবং একই জিনিস তারা। তার মানে ডেফিনেটলি তারা কি শর্ট হয়ে আছে, কারণ তারা কি এসে আছে, প্যারালালি আছে। তার মানে আমি আমার কানেকশনটা ড্র করে দিতে পারি এভাবে, এইটা এইটা। তাহলে এখন আপনি আমার কথাটা সত্যতা পাবেন, খেয়াল করে দেখেন, IR1 এদিক দিয়ে যাবে, যেতে 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 এক্স্যাক্টলি এটা কি IR2 এর অপোজিটে আসতেছে কিনা, রেসপন্স করেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তার মানে আসলে আমার এই কথাটা যে প্রমাণ, আমি আসলে এটা ডিরেক্ট দেখাইতে চাইছিলাম, সরি, ডিরেক্ট দেখাতে চাইছিলাম, বাট আপনারা যেহেতু একটু স্কেপটিক হয়ে গেলেন তো ভাবলাম যে না, ভোল্টেজের প্রমাণটা দিয়েই দেখাই দিই। সো এইটা আমার চলে আসলো, এত কিছু করতেছি, এটার রিজনটা আসলে কি? এটার রিজনটা হচ্ছে আলটিমেটলি আমি ফল্ট কারেন্ট বের করতে চাই। সো ফল্ট কারেন্ট যেহেতু আমি বের করতে চাই, তার মানে আমার কাজ ওই দিকেই আমাকে হচ্ছে সামহাউ জিনিসটাকে গড়াইতে হবে। তাহলে খেয়াল করে দেখি, এই যে সার্কিটটা আমরা ড্র করলাম, এই যে সার্কিটটা, এই সার্কিটটাকে একটু সুন্দর করে ড্র করি, তাহলে জিনিসটা আসলে আমি প্রপারলি বুঝতে পারবো। সার্কিটটাকে এইভাবে ড্র করতে আমরা পারি চাইলে, এইটা হচ্ছে ER, এটার সাথে পজিটিভ সিকোয়েন্সের ইম্পিডেন্স ছিল, তারা কানেক্টেড ছিল এইভাবে। আরেকটা ছিল নেগেটিভ সিকোয়েন্সের ইম্পিডেন্স আর রিঅ্যাক্ট্যান্স, এরকম। তাকে কি করে দিছি, একটার সাথে আরেকটাকে এভাবে কানেক্ট করে দিছি। সার্কিটটা বেসিক্যালি এইভাবে কানেক্টেড, একটা হচ্ছে Z1, একটা হচ্ছে কি Z2, আর এটা হচ্ছে ER। তো এই দিক দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে সেটা আমি ধরে নিয়েছিলাম কি IR1। এখন যদি আমি এই কারেন্টের মানটা বের করতে চাই IR1, তাহলে যে কোনো একজন সাধারণ লোক সে ইজিলি বলে ফেলতে পারবে যে IR1 এর ভ্যালুটা হবে এই ER ভোল্টেজ ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 এর সামেশন, কারণ তারা কিসে আছে, সিরিজ কানেকশন আছে। ঠিক আছে, সিরিজ কানেকশন আছে। এরপর এখন আমরা একটা জিনিস খেয়াল করে আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে, আমরা কিন্তু উদ্দেশ্য হচ্ছে ফল্ট কারেন্ট বের করা, আবার ফল্ট কারেন্টের সাথে IR এর একটা সম্পর্ক আমাদের পরিলক্ষিত হয়েছে। এই জিনিসটা কি খেয়াল করে দেখি, এই যে IR1 ইজ ইকুয়াল টু হচ্ছে IF আলফা স্কোয়ার মাইনাস আলফা ডিভাইডেড বাই 3। তার মানে আমি IR1 এইটা ইজ ইকুয়াল টু আবার কি লিখতে পারবো, IF আলফা স্কোয়ার মাইনাস আলফা ডিভাইডেড বাই 3। তার মানে এখন আমি হচ্ছে IF এর মানটা বের করা একদম আমার জন্য একদম ছেলে খেলার মতো। IF ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, 3ER ডিভাইডেড বাই এই আলফা স্কোয়ার মাইনাস আলফা নিচে চলে আসবে, আর নিচে আছে Z1 প্লাস Z2। ঠিক আছে, তো এখন আপনি চাইলে আলফা স্কোয়ার মাইনাস আলফার মান বের করেই ফেলতে পারেন, কারণ আলফার মান আপনার জানা আছে 120 ডিগ্রি। এটা যদি আপনি বের করেন, এইটার ভ্যালু হচ্ছে নর্মালি চলে আসে হচ্ছে মাইনাস √3i এর মতো। ঠিক আছে, সো এই টোটাল কম্বিনেশনটা আমরা আসলে করতে চাচ্ছি। এই যে এই টোটাল এখানে একটা কনস্ট্যান্ট আছে, খেয়াল করে দেখি, এখানে এই পুরো রাশিটাই বেসিক্যালি একটা কনস্ট্যান্ট রাশি,
এবং আলফা স্কোয়ার মাইনাস আলফা। এই তিনটাকে যদি একসাথে আমরা একটা কনস্ট্যান্টের মাধ্যমে প্রকাশ করি তাহলে রেজাল্ট আসে হচ্ছে মাইনাস জে রুট ওভার 3 ই আর ডিভাইডেড বাই z1 প্লাস z2। এটাই হচ্ছে আমার ফল্ট কারেন্ট ফর এল ফল্ট। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা ক্যালকুলেটর নিয়ে এটা করে দেখতে পারেন, যেটা মাইনাস জে রুট ওভার 3 আসবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সেই মহা ঔষধ পেয়ে গেলাম যে ফল্ট কারেন্ট ফর লাইন টু লাইন ফল্ট ইজ মাইনাস জে রুট ওভার 3 ই আর ডিভাইডেড বাই z1 প্লাস z2। সো আপনার জাস্ট এতটুকু মনে রাখলেই আপনার কাজটা হয়ে যাবে নো লোড কন্ডিশনের জন্য এলএল ফল্টের কি বলে প্রবলেম গুলো সলভ করতে। তো এতক্ষণ আসলে যে জিনিসটা দেখালাম এটা বেসিক্যালি এখানে আছে, তারা তাদের মতো করে বলছে, আমি আমার মতো করে হচ্ছে বলে নিয়েছি। আপনারা পড়ে দেখতে পারেন, আহামরি আসলে পার্থক্য পাবেন না, যেহেতু আমি নিজেও এখান থেকে পড়াশোনা করছি আর কি। যাই হোক, এখন আসলে যে জিনিসটা আপনাকে আমি বলতে চাচ্ছিলাম যে হোয়াট অ্যাবাউট একটা ডিফারেন্ট কন্ডিশন যদি রাইজ করে। হ্যাঁ, আমরা হচ্ছে এই যে আমাদের এই ফর্মুলাটা পেয়ে গেছি, এটাই বেসিক্যালি হচ্ছে আমরা এতক্ষণ লাগে ডিরাইভ করছি। হোয়াট অ্যাবাউট কনসিডারিং ফল্ট ইম্পিডেন্স, অর্থাৎ ফল্টের মাঝখানে দুইটা সরাসরি শর্ট না করে যদি আমরা ফল্ট ইম্পিডেন্স কে ইন্ট্রোডিউস করতে চাই। সাপোজ এখানে হচ্ছে ধরলাম এটা হচ্ছে বি ফেজ ছিল, এটা হচ্ছে ওয়াই ফেজ ছিল, এর আগে আমরা কি করছি, এদেরকে সরাসরি শর্ট করে দিছি। কিন্তু হোয়াট অ্যাবাউট আমরা যদি এদেরকে সরাসরি শর্ট না করে এদের মাঝখানে একটা ফল্ট ইম্পিডেন্স ইন্ট্রোডিউস করি। এটা বেসিক্যালি হচ্ছে ZF। মানে এদিক দিয়ে যে কারেন্ট যাবে সেটা এখন ফল্ট কারেন্ট, ঠিক আছে, বাট আগে যে আমরা VB ইজ ইকুয়াল টু VY লিখছিলাম সেটা এখন আর লিখতে পারবো না। সেটা এখন আমাকে কি লিখতে হবে, যে VB মাইনাস VY ডিভাইডেড বাই ZF ইজ ইকুয়াল টু লিখতে হবে IF। তার মানে হচ্ছে এই দুইটার ভোল্টেজ পার্থক্য এখন আমার হবে IF ইন্টু ZF এর সমান, যেটা আমি অলরেডি আপনাদেরকে কি বলে করে দেখাইছিলাম লাস্ট প্রবলেমটাতে, যে আলটিমেটলি এটার ইফেক্টটা দেখা যায় যে এইটার সাথে কি হয়, ZF যোগ হয়। যেহেতু আবার বলতেছি এটার সাথে কিন্তু এখন আর 3 হবে না, কারণ এখন আমার গ্রাউন্ডের কোনো ইফেক্ট সার্কিটে নাই। সো যদি গ্রাউন্ডের ইফেক্ট ছাড়া আমরা ফল্ট ইম্পিডেন্স ইনক্লুড করি তখন জাস্ট এটার সাথে কি হবে, আমাদের জাস্ট ফল্ট ইম্পিডেন্সটা যোগ হবে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন এর আগেরটাতেও আমরা হচ্ছে ফল্ট আর ইয়ার মাঝখানে কি করছিলাম, একটা ইম্পিডেন্স ইনক্লুড করছিলাম। কোথায় গেল সে, এই যে প্রথমে ছিল তো এটা হচ্ছে উইদাউট ফল্ট উইদাউট ইম্পিডেন্স, তারপর বেসিক্যালি আমরা হচ্ছে একটা ইম্পিডেন্স ইনক্লুড করছিলাম, এই যে এখানে একটা ইম্পিডেন্স ইনক্লুড করছিলাম। তখন বেসিক্যালি ওই ZF টা যে যোগ হয়েছে, এই ZF টা যোগ হয়েছে, এটার সামনে কি ছিল, 3 ছিল, কারণ এটা লাইন ফেজের সাথে গ্রাউন্ডের সাথে ডিরেক্টলি কানেক্টেড হয়েছে। কিন্তু এগুলোর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আপনি অবশ্যই, আমি তো দেখাইছিলাম যতটুকু আমার মনে পড়ে লাস্ট ক্লাসে। সো এখানে আর ডিটেলস দেখাইতে চাচ্ছি না, সিনারিওটা এখানে বেসিক্যালি এক্সপ্লেনেশন দেয়া আছে যেটা আমি দেখাইছি। সো দেখেন এই যে দুইটার পার্থক্য বেসিক্যালি IF ZF এর সমান হয়, তারপরে আবার তারা দুইটা ইকুয়েশন, আগে এখানে 0 লিখছিলাম, এখানে বেসিক্যালি দুইটা সমান করে, তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে কনক্লুশনে তারা যেটাতে পৌঁছাতে পারছে যে জাস্ট শেষে এসে কি ZF টা যোগ হয়ে যায়। ঠিক আছে, 3 হয় না, আবার বলতেছি 3 হয় না। কোনটার জন্য হয় কোনটার জন্য হয় না আশা করি ক্লিয়ারলি বলে দিছি। সো এটা নিয়ে আসলে কনফিউশন থাকার কথা না, কনফিউশন থাকলেও আপনারা প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, এখন চলেন আমরা এই রিলেটেড একটা প্রবলেম সলভ করি, অর্থাৎ LL ফল্টের জন্য একটা প্রবলেম সলভ করি। খুব সিম্পল একটা প্রবলেম। আবারও বলি, পাওয়ার সিস্টেমের প্রবলেম গুলো হয় কি, অনেক ডিটেলস বর্ণনা বলে দেওয়া থাকে, এই দেওয়া আছে সেই দেওয়া আছে, বাট আবারও বলতেছি আপনার যদি ফর্মুলা আপনার মনে না থাকে এই প্রবলেমে আপনি আসলে সলভ করে বেরোয় আসতে পারা আপনার জন্য খুব টাফ হবে, কারণ পরীক্ষার হলে আপনি আসলে ফর্মুলা ডিরাইভ করে এটা মিলাবেন, এটা নিতান্ত বোকামি। এই কারণে আবার বলতেছি ফর্মুলা মনে থাকলে এই ম্যাথ করতে আপনার 2 মিনিট লাগবে, আর যদি মনে না থাকে তাহলে আপনি আসলে বিপদে পড়ে যাবেন। আমরা হচ্ছে আমাদের একটা করার চেষ্টা করি। বলতেছে a 3-phase 3-wire system is having its normal voltage of VL, অর্থাৎ লাইন ভোল্টেজ দেওয়া আছে 10.39 kV. If the system is supplied by a 3-phase alternator having x0 is equal to এত, x1 is equal to এত, এগুলো আমরা কি জানি, ঠিক আছে, জিরো সিকোয়েন্সের রিঅ্যাকট্যান্স। হ্যাঁ বলেন। স্যার একজন মানে বারবার হ্যান্ড রাইজ করতেছে স্যার। ওকে, সে
আমি তো খেয়াল করি নাই। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, প্রশ্ন থাকলে বলেন। স্যার হ্যাঁ। স্যার যদি আপনার ফল্টই থাকে স্যার, তাহলে ইম্পিডেন্স যদি থাকে তো এটা তো হ্যাঁ। ডাইরেক্ট গ্রাউন্ডে পাস হয়ে যাবে, তো ফল্ট ইম্পিডেন্সের ভিতর থেকে কিভাবে কারেন্ট প্রবাহিত? মানে এইখানে ইম্পিডেন্স দেখতে পাচ্ছেন, মানে এখানে তো গ্রাউন্ডের সাথে কোনো কানেকশন। আর আগে হচ্ছে আপনার নোটে যে চিত্রটা দেখছিলাম ওটা তো ডাইরেক্ট গ্রাউন্ডে চলে গেছিল। কি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের কথা বলছেন? কি স্যার? এটা জি স্যার। হ্যাঁ, কি হয়েছে বলুন। হ্যাঁ বলুন। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার আমার নেট প্রবলেম। আচ্ছা, আপনি আপনার প্রশ্নটা চ্যাটে দিয়ে দেন। হ্যাঁ, আমি দেখি চ্যাটের থেকে দেখে আপনার রেসপন্সটা দিয়ে দিব। বাট আমাদের ক্লাস তো আগাইতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি চ্যাটে প্রশ্নটা লিখে দেন, আমি রেসপন্স করে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমরা আমাদের প্রবলেম সলভিং এ যাই। এই প্রবলেম গুলো সলভ করছি আমরা, দেখছি। তো চলেন আমরা হচ্ছে আমাদের প্রবলেম সলভিংটা চলে যাই। আচ্ছা, আমাদের প্রবলেম ছিল এইটা যে থ্রি ফেজ থ্রি ওয়ার সিস্টেম মানে ডেল্টা কানেকশনে আছে, is having its normal voltage of line voltage এত দেওয়া আছে। If the system is supplied by a three phase alternator having zero sequence, positive sequence and negative sequence of reactance at per phase, find the magnitude of fault current when fault occurs between any two phases। তার মানে আসলে লাইন টু লাইন ফল্টের জন্য আমার কনভার্সনের কথা বলছে। সো লাইন টু লাইন ফল্ট কারেন্ট বের করতে বলছে। আমরা ফর্মুলা কি জানি? সো এটা হচ্ছে মাইনাস জে রুট ওভার 3 ER divided by Z1 plus Z2 plus ZF। খেয়াল করে দেখেন এখানে জেড নট যদিও দিছে, এটার আসলে কোনো ভ্যালু নাই, কারণ আমরা জানি যে লাইন টু লাইন ফল্টে জিরো সিকোয়েন্সের ইম্পিডেন্স আসলে ভ্যালুলেস। তো আমাদের সাথে পজিটিভ আর এই নেগেটিভ সিকোয়েন্সটা নিব। আর ZF এর কথা যেহেতু বলা নাই, এটার মান কি জিরো, কোনো ইম্পিডেন্স না, ডিরেক্টলি তারা শর্ট হয়ে গেছে, এটাই আমরা ধরে নিব। আমরা হচ্ছে জাস্ট আমাদের কনক্লুশন করি এভাবে, রুট ওভার 3 ER। ER এর ভ্যালু কত খেয়াল করে দেখেন, এটা লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে, আর এখানে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে আমার পার ফেজ ভোল্টেজ। আমি হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ থেকে পার ফেজ ভোল্টেজ পাওয়ার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, এটাকে রুট 3 দিয়ে ভাগ করতে হবে। সো 10.39 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই রুট 3, এটা করলে নিয়ারলি 6000 এর মতো আসে, 6000 ভোল্টের মতো আসে। একটু চেক করে নিই তো। হ্যাঁ, নিয়ারলি 6000 ভোল্টের মতো আসে। সো 6000 ভোল্টের মতো যদি আসে, তো আমরা এই ভ্যালুটাই এখানে বসাই দিব, 6000 ডিভাইডেড বাই, খেয়াল করে দেখেন জেড এর জায়গায় আমরা জাস্ট এক্স এর মান বসাই দিব উইথ জে, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার জে। জে ভেতরে কমন যাচ্ছে Z1 x1 প্লাস x2। সো ভ্যালুগুলো যদি আমি বসাই, এই যে মোকাবিলা থাকতেছে মাইনাস রুট ওভার 3 ইন্টু 6000 ডিভাইডেড বাই x1 এর ভ্যালু ছিল হচ্ছে আমার 0.65 আর 0.45, হচ্ছে 0.65 প্লাস 0.45। এইটার ভ্যালু আসবে মাইনাস রুট ওভার 3 ইন্টু 6000 ডিভাইডেড বাই 1.1, আসবে 1.1 এত। সো ভাগ করলে আলটিমেটলি আসলে যেই রেজাল্ট আপনারা পাবেন সেটা হচ্ছে 9.47। 9.47। হ্যাঁ বলুন। স্যার আমাদের হচ্ছে মানে ফল্টের লাইন টু লাইন ফল্টের হচ্ছে দুইটা সূত্র দেখালেন না, একটা যদি ডিরেক্ট দুইটা লাইন কানেক্টেড থাকে মানে হ্যাঁ। শর্ট হয়ে যায় তখন তো স্যার Z1 আর মানে Z2 তো নিচে সিরিজ আকারে দিব, আর হ্যাঁ। যখন হচ্ছে একটা ইম্পিডেন্সের সাথে মানে শর্ট করা থাকবে ইম্পিডেন্সের মাধ্যমে তখন তো হচ্ছে ওই ZF টা যোগ হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এক্ষেত্রে এখন যেটা লিখলেন এটা তো লাইন দুইটা লাইন তো ইম্পিডেন্স বাদে শর্ট করা স্যার। হ্যাঁ, তাহলে ZF এর মান জিরো। বুঝতে পারছি স্যার, মানে ওটাই জিজ্ঞেস করলাম স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই।
ZF এর মান 0, তার মানে স্বাভাবিকভাবে এখানে কোনো ইম্পিডেন্স নাই, ঠিক আছে। আর এটা হচ্ছে একদম জেনারেলাইজড ফর্মুলা আর কি, এইটা একদম জেনারেলাইজড ফর্মুলা, অর্থাৎ সবগুলো সিনারিও মোটামুটি কভার করে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা মাইনাস আসবে, মাইনাস দিয়ে আসলে আমাদের কাজ নাই, জাস্ট এটা বোঝায় যে 180 ডিগ্রি আউট অফ ফেজ আছে সে, বাট আমার শুধুমাত্র ভ্যালুটা নিলেই হয়ে যাবে। সো ভ্যালুটা নিয়ে আমি কাজ করব, 9.47 এত, যেহেতু অ্যাকচুয়াল ভ্যালুতে আছে, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে অ্যাম্পিয়ার লিখে দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। সো দেখি 9.47 এত অ্যাম্পিয়ার আসতেছে, ঠিক আছে। সো এই টাইপের ম্যাথ গুলো বেসিক্যালি হচ্ছে আপনার আসবে। আবারও বলতেছি, আপনাকে আসলে ফেজ ভোল্টেজ যেটা দেওয়া আছে এটা আইডেন্টিফাই করতে হবে, আর পজিটিভ নেগেটিভ এবং এই ZF এর ভ্যালু আসলে দেওয়া আছে নাকি দেওয়া নাই এটা আপনাকে বুঝতে হবে। আর সর্বোপরি মনে রাখতে হবে এই ধরনের ফর্মুলা। আবারও বললাম, আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখেন, ড্যাফোডিলের টার্ম ফাইনালের বলেন বা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনি দেখেন, তাহলে আসলে আপনি বুঝতে পারবেন যে জাস্ট আপনার যদি ফর্মুলাটা যদি আপনার মনে না থাকে, মনে রাখবেন এই ম্যাথ করে আপনি আসলে বের হইতে পারবেন না, আপনি আসলে ঝামেলায় পড়ে যাবেন। বাট যদি আপনার কনসেপ্ট সহ আপনার ফর্মুলাটা ভালো মতো আন্ডারস্ট্যান্ডিং এ থাকে, তখন জাস্ট ভ্যালু গুলো বসাই দিলেই এই ম্যাথটা 2 মিনিটে হয়ে যাওয়া পসিবল, ঠিক আছে। সো এইটাই ছিল মোটামুটি আমাদের লাইন টু লাইন ফল্টের সিনারিও। তো কারো কি কোনো প্রশ্ন আছে কিনা, নয়তো আমাদের আজকের ক্লাসটা এখানে কনক্লুড করব, বেশি লম্বা করবো না ক্লাস। স্যার x0টা নিলাম না কেন স্যার? কারণ x0 তো ফর্মুলার মধ্যে বাদ পড়ে গেছে। এই আপনি পুরো ক্লাস জুড়ে আমার সাথে ছিলেন তো নাকি? এই যে দেখেন, এই হাসাহাসির কিছু নাই, এটা আমি ওর সাথে মজা করে বলতে পারি, বাট আপনারা মজা করবেন না, ঠিক আছে। অবশ্যই সে এই জিনিসটা বুঝে নাই দেখেই সে সাহস নিয়ে প্রশ্নটা করছে, এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, ঠিক আছে। আমি আবারও বলতেছি, খেয়াল করে দেখেন, এই x0 কেন নাই এইটার এক্সপ্লেনেশন এখানে আমরা দিয়েছি, কারণ জিরো সিকোয়েন্সের কারেন্ট কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। জিরো সিকোয়েন্সের কারেন্ট যেহেতু জিরো হয়ে গেছে, তার মানে ওই ব্রাঞ্চটা অ্যাকচুয়ালি এই ফল্ট অ্যানালাইসিসে ইফেক্টিভ না। যদিও তারা মান দিছে, তারা আসলে ব্লাফ করার জন্য দিছে, এটার ভ্যালুটা আমার লাগবে না। আর ফর্মুলার দিকে তাকাইলে ফর্মুলা তো আমরা ওইভাবেই ডিরাইভ করছি, ফর্মুলাতেও আসলে কি জেড নট নাই, সো দ্যাটস ওয়াই আমরা আলটিমেটলি জেড নট এর মানটা ইনক্লুড করে নিই। আপনি কি অ্যান্সার পাইছেন? স্যার আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আজকে মোটামুটি ক্লাস আমি এতটুকুই রাখতে চাচ্ছি। আবার আপনাদের ক্লাস অনলাইনে হবে আগামীকালকে।